আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। একটু ভেবে দেখুন তো, কারো হাত বা পা ভেঙে গেলে আমরা সাধারণত কি করি? খুব সাধারণ ব্যাপার। সোজাসুজি একটা এক্স রে করাই। হ্যাঁ, ঠিক তাই। ডাক্তার সেই এক্স রে ফিল্মের কালো ব্যাকগ্রাউন্ডে সাদা হাড়ের ছবি দেখে, মানে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন, এই যে ঠিক এই জায়গাটাতে ফাটল ধরেছে। বিষয়টা খুব পরিষ্কার, অনেকটা একটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বলা যায়। সেখানে কোনো ধোঁয়াশা নেই। সমস্যাটা কোথায় তার একটা নিখুঁত উত্তর আমাদের চোখের সামনে থাকে। একদমই তাই। আর এর কারণ হলো বিজ্ঞান বা মেডিসিনের এই দিকগুলোতে আমরা সবসময় একটা বাইনারি উত্তর পেতে অভ্যস্ত। মানে হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। আর এই স্পর্শতা আমাদের এক ধরনের স্বস্তি দেয়, তাই না? আমরা চাই সবকিছুকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে। ঠিক। কিন্তু আজকের এই ইনডেপথ সোর্স অ্যানালাইসিসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেখানে এই স্বস্তির জায়গাটা একেবারেই নেই। বার্নার্ড উডের হিউম্যান এভলিউশন, আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন বইটি পড়তে গিয়ে আমি দেখলাম, যখনই আমরা মানব বিবর্তন আর আমাদের শেকড়ের সন্ধানে নামি, হঠাৎ করেই যেন সেই এক্স রে মেশিনের স্পষ্টতা পুরোপুরি হাওয়া হয়ে যায়। হ্যাঁ, একদম ধোঁয়াশায় ভরা একটা জগৎ। আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াই যার সত্যি বলতে বেশ ঘোলাটে। মানে মানুষের ইতিহাসটা যে একটা সরল রেখা ধরে এগিয়েছে, বানর থেকে সোজা মানুষ হয়ে গেল। বইটা বলছে বিষয়টা মোটেও তেমন নয়। একেবারেই নয়। মানব বিবর্তনের ইতিহাস কোনো সোজা রাস্তা নয়। এটিকে বরং অনেকগুলো ডালপালাযুক্ত একটা বিশাল ঝোপালো গাছের সাথে তুলনা করা যেতে পারে, যাকে বিজ্ঞানীরা ট্রি অফ লাইফ বলেন। ছোপালো গাছ। হ্যাঁ, যে গাছে অনেকগুলো ডাল হয়তো একসাথে বেড়ে উঠেছে, কিছু ডাল মাঝপথে মরে গেছে, আর কিছু ডাল সম্পূর্ণ নতুন দিকে বেঁকে গেছে। যারা শুনছেন তাদের জন্য আজকের এই গভীর আলোচনাটি শুধু কিছু পুরনো হাড়গোড়ের গল্প নয়। কিভাবে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা ঠিক কেমন ছিলেন, আর বিজ্ঞানের এই ভাঙাচোরা সূত্রগুলো জোড়া লাগিয়ে কিভাবে সেই হারানো ইতিহাস পুনরুদ্ধার করা হচ্ছে, আজ আমরা সেই গল্পটাই করব। দারুণ একটা মিশন। কিন্তু এই হাড়গড় খোঁজার বিষয়টা নিয়ে শুরুতেই আমার একটা বড় খটকা লেগেছে। মানে মিলিয়ন মিলিয়ন বছর আগের একটা হাড় মাটি খুঁড়ে বের করে বিজ্ঞানীরা বলে দিচ্ছেন প্রাণীটা কিভাবে হাঁটতো বা কি খেত। কিন্তু আমার প্রশ্ন হলো, এত লাখ লাখ বছর ধরে এই হাড়গুলো মাটির নিচে টেকে কিভাবে? প্রকৃতি তো সবকিছুই পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়, তাই না? খুব চমৎকার একটা পয়েন্ট। বিজ্ঞানীদের কাছে এই বিষয়টা হলো, এটাকে বলে ট্যাফোনমি। একটা প্রাণী মারা যাওয়ার পর তার জীবাশ্ম বা ফসিল হওয়াটা আসলে কতটা অবিশ্বাস্য রকমের বিরল ঘটনা তা জানলে সত্যিই চমকে উঠতে হয়। তাই নাকি? কতটা বিরল? ধরুন, আফ্রিকার সাভানায় একটা বিশাল স্তন্যপায়ী প্রাণী মারা গেল। প্রথম ধাপে চিতা বা হায়েনার মতো মাংসাশী প্রাণীরা তার মাংস তো বটেই, এমনকি হাড়ের ভেতরের মজ্জা খাওয়ার জন্য হাড়গুলোও ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। উফ, মানে স্ক্যাভেঞ্জাররা এসে প্রথমেই কাজ শুরু করে দেবে। ঠিক। এরপর আসবে ব্যাকটেরিয়া, আর সবশেষে রোদ বৃষ্টির মতো আবহাওয়া। সব কিছু মিলে বড়জোর 2 থেকে 3 বছরের মধ্যে সেই বিশাল প্রাণীটির অস্তিত্বের সমস্ত চিহ্ন মুছে যেতে পারে। আরে বাস, মাত্র 2 থেকে 3 বছর! তার মানে প্রকৃতি নিজের জঞ্জাল পরিষ্কার করার কাজটা খুব দ্রুতই সেরে ফেলে। তাহলে তো আমাদের হাতে কোনো হাড়ি পৌঁছানোর কথা নয়। হ্যাঁ, রূঢ় বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছায় না। নরম টিস্যু বা পেশি তো টেকেই না, এমনকি শরীরের সাধারণ হাড়গুলোও ধুলোয় মিশে যায়। কেবল শরীরের সবচেয়ে শক্ত অংশ, যেমন ধরুন দাঁত বা খুব শক্ত চোয়ালের হাড়গুলো, সেগুলোই টিকে থাকার একটা ক্ষীণ সম্ভাবনা থাকে। ও আচ্ছা, এজন্যই তাহলে আমাদের কাছে আদি মানব বা হোমিনিনদের পুরো হাতের বা পায়ের কাঠামোর চেয়ে দাঁতের ফসিল এত বেশি পরিমাণে আছে। একদম ঠিক ধরেছেন। আবার ধরুন, নদীর ধারে প্রাণীটা মারা গেলে স্রোতের তোড়ে ভারী হাড়গুলো হয়তো পাথরের খাঁজে আটকে গেল, আর হালকা হাড়গুলো ভেসে গিয়ে হারিয়ে গেল। দাঁড়ান, এটা তো তাহলে একটা বিশাল 3D জিগসা পাজল মেলানোর মতো হলো। ধরুন একটা 1000 পিসের পাজল, যার বাক্সে কোনো ছবি দেওয়া নেই যে মেলালে কেমন দেখাবে। আর সবচেয়ে বড় কথা, পাজলের হয়তো 980টা টুকরোই হারিয়ে গেছে। হ্যাঁ, একদম। তো মাত্র 20টা টুকরো হাতে নিয়ে বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হন যে তারা হাড়ের টুকরোগুলো দিয়ে সঠিক কাঠামো দাঁড় করাচ্ছেন? খুব সুন্দর একটা তুলনা। আর এই অসম্পূর্ণ পাজল মেলানোর জন্যই বিজ্ঞানীরা এখন একটা অসাধারণ প্রযুক্তির সাহায্য নেন। একে বলা হয় ভার্চুয়াল অ্যানথ্রোপোলজি।
ভার্চুয়াল অ্যানথ্রোপোলজি এটা কিভাবে কাজ করে? ধরুন একটা মাথার খুলি পাওয়া গেল, যার ডান দিকটা আছে কিন্তু বাঁ দিকটা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ। বিজ্ঞানীরা সিটি স্ক্যান এবং লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে ওই ভাঙা খুলিটার একটা 3D মডেল কম্পিউটারে তৈরি করেন। এরপর সফটওয়্যার ব্যবহার করে ওই অক্ষত ডান দিকের অংশটার একটা মিরর ইমেজ বা আয়নার প্রতিবিম্ব তৈরি করে বাঁদিকের শূন্যস্থানটা পূরণ করা হয়। আরে কি দারুণ! মানে কম্পিউটারের ভেতরেই হারানো হাড় জোড়া লেগে যাচ্ছে। কিন্তু এই ফসিলগুলো তো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, তাই না? বইটাতে দেখলাম আফ্রিকা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। হ্যাঁ, মূলত দুটি ভিন্ন ধরনের ভৌগোলিক পরিবেশে ফসিলগুলো সবচেয়ে ভালো অবস্থায় সংরক্ষিত হয়। প্রথমটি হলো পূর্ব আফ্রিকার রিফট ভ্যালি, যেমন ধরুন তানজানিয়ার ওল্ডুভাই গর্জ। ওখানে টেকটনিক প্লেটের নড়াচড়া আর ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের নিচের পুরনো স্তরগুলো ফেটে ওপরে উঠে আসে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো আগ্নেয়গিরির ছাই, বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি টাফ। আগ্নেয়গিরির ছাই? ছাই কিভাবে বিজ্ঞানীদের সাহায্য করে? আমি তো ভাবতাম ছাই সবকিছু ঢেকে নষ্ট করে দেয়। আসলে এই ছাইয়ের স্তরগুলো এক একটা নিখুঁত টাইম স্ট্যাম্প হিসেবে কাজ করে। আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হয় তখন চারপাশে ছাইয়ের একটা আস্তরণ পড়ে যায়। বিজ্ঞানীরা পটাশিয়াম আর্গন ডেটিংয়ের মতো পদ্ধতির সাহায্যে এই ছাইয়ের স্তরগুলোর বয়স একদম নিখুঁতভাবে বের করতে পারেন। আচ্ছা। এখন ভাবুন, দুটো আলাদা বয়সের ছাইয়ের স্তরের মাঝখানে যদি আপনি একটা ফসিল পান, তাহলে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন যে ওই ফসিলটার বয়স ওই দুটো ছাইয়ের স্তরের বয়সের মাঝামাঝি কোনো একটা সময়। এটাকে বলে অ্যাবসোলিউট বা চরম ডেটিং। দারুণ তো! এটা অনেকটা একটা স্যান্ডউইচের মতো। উপরের রুটিটা যদি 2 মিলিয়ন বছর পুরনো হয় আর নিচের রুটিটা 3 মিলিয়ন বছরের, তাহলে মাঝখানের মাংসের টুকরোটার বয়স ওই 2 থেকে 3 মিলিয়ন বছরের মধ্যেই হবে। একদম নিখুঁত অ্যানালজি। আর দ্বিতীয় পরিবেশটি হল দক্ষিণ আফ্রিকার চুনা পাথরের গুহাগুলো। বৃষ্টির জল পাথরের ফাটল দিয়ে ঢুকে বিশাল সব গুহা তৈরি করে। তবে বিজ্ঞানীরা মনে করেন না যে আদিম হোমিনিনরা সেখানে বাস করত। তাই? তাহলে গুহার ভেতরে হোমিনিনদের ফসিল গেল কিভাবে? আসলে চিতাবাঘ বা হায়েনেরা হোমিনিনদের শিকার করে টেনে এই গুহাগুলোতে নিয়ে আসতো নিরাপদে খাবার জন্য। ওহ, কি মর্মান্তিক! হ্যাঁ, আর এখানে তো আগ্নেয়গিরির ছাই নেই, তাই বয়স বের করা বেশ কঠিন। তাই বিজ্ঞানীরা এখানে রিলেটিভ ডেটিং ব্যবহার করেন, অর্থাৎ গুহায় পাওয়া অন্যান্য প্রাণী যেমন কোনো বিলুপ্ত বানর বা হরিণের হাড়ের সাথে পূর্ব আফ্রিকায় পাওয়া একই প্রাণীর ডেটিং করা হাড়ের তুলনা করে হোমিনিনদের বয়স অনুমান করা হয়। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা তো হাড় খুঁজে পেলাম, বয়সও বের করলাম, কিন্তু এরপর এই হাড়গুলোকে তো একটা বংশলতি কায়া বা ফ্যামিলি ট্রিতে সাজাতে হবে। ক্যারোলাস লিনিয়াস তো আমাদের নামকরণের একটা চমৎকার সিস্টেম দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি পড়ে অবাক হয়েছি যে 1871 সালে চার্লস ডারউইন যখন বলেছিলেন মানুষের আদি নিবাস আফ্রিকা হতে পারে, তখনও কিন্তু মানুষের প্রাচীন কোনো ফসিল আফ্রিকায় পাওয়াই যায়নি। তাহলে তিনি কিভাবে বুঝলেন? ডারউইন আসলে একটা লজিক্যাল অনুমান করেছিলেন। তিনি দেখেছিলেন যে আধুনিক মানুষের শারীরবৃত্তীয় গঠনের সাথে পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর চেয়ে শিম্পাঞ্জি এবং গরিলাদের মিল সবচেয়ে বেশি। হ্যাঁ, সেটা তো দেখাই যায়। আর যেহেতু শিম্পাঞ্জি এবং গরিলা কেবল আফ্রিকাতেই পাওয়া যায়, তাই তিনি ধরে নিয়েছিলেন আমাদের প্রাচীন পূর্বপুরুষদেরও ওখানেই থাকার কথা। মজার ব্যাপার হলো আধুনিক মলিকিউলার অ্যানথ্রোপোলজি বা আণবিক নৃবিজ্ঞান প্রমাণ করে দিয়েছে ডারউইনের সেই অনুমান শতভাগ সঠিক ছিল। এই মলিকিউলার অ্যানথ্রোপোলজির বিষয়টা একটু খুলে বলবেন? এটা কি ডিএনএ নিয়ে কাজ করে? ঠিক তাই। বিজ্ঞানীরা যখন বিভিন্ন প্রাণীর ডিএনএ এবং প্রোটিন সিকোয়েন্সিং করা শুরু করলেন, তখন একটা যুগান্তকারী তথ্য বেরিয়ে এলো। দেখা গেল গরিলাদের তুলনায় শিম্পাঞ্জিরা আধুনিক মানুষের অনেক বেশি কাছের আত্মীয়। মানে গরিলার চেয়েও শিম্পাঞ্জি আমাদের বেশি কাছের? হ্যাঁ, আমাদের ডিএনএর মধ্যে যে প্রাকৃতিক পরিবর্তন বা মিউটেশন ঘটে, তার একটা নির্দিষ্ট হার আছে। এই মিউটেশন রেটকে একটা আণবিক ঘড়ি হিসেবে ধরে বিজ্ঞানীরা উল্টো দিকে হিসাব করতে শুরু করলেন। আর সেই হিসাব বলছে মানব এবং শিম্পাঞ্জির শেষ সাধারণ পূর্বপুরুষ পৃথিবীতে বেঁচে ছিল আজ থেকে আনুমানিক ৮০ থেকে ৫০ লক্ষ বছর আগে। দাঁড়ান, এখানে এই বিষয়টা আসলেই চমকপ্রদ হয়ে ওঠে। আপনি বলছেন শিম্পাঞ্জি আর মানুষের ডিএনএ এত কাছাকাছি, আর আমরা প্রায় একই পূর্বপুরুষ থেকে এসেছি। তাহলে ফসিল রেকর্ডে শিম্পাঞ্জিদের ইতিহাস এত ফাঁকা কেন? মিউজিয়ামগুলোতে গেলে মানুষের পূর্বপুরুষদের কত কত ফসিল দেখি, কিন্তু প্রাচীন শিম্পাঞ্জিদের ফসিল কোথায়? এটা কি একটু অদ্ভুত না?
এটা আসলে নৃবিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য। একটা প্রচলিত যুক্তি হল শিম্পাঞ্জিরা সবসময় খুব ঘন জঙ্গলে বাস করত। জঙ্গলের স্যাঁতসেঁতে এবং অম্লীয় মাটিতে হাড় খুব দ্রুত গলে যায়, তাই তাদের ফসিল তৈরি হওয়ার সুযোগ পায়নি। কিন্তু এই যুক্তিটা তো পুরোপুরি মানা যায় না, কারণ একই জঙ্গলের পরিবেশে তো অন্যান্য বিলুপ্ত প্রাণীর ফসিল ঠিকই পাওয়া গেছে। তাহলে শুধু শিম্পাঞ্জির হাড় গলবে কেন? ঠিক এই জায়গাতেই বিজ্ঞানীদের মধ্যে বিশাল একটা বিতর্ক আছে। আর এই বিতর্কটা বুঝতে হলে আমাদের লুম্পার্স এবং স্প্লিটার্স বিজ্ঞানীদের কাজ করার ধরন বুঝতে হবে। লুম্পার আর স্প্লিটার এরা কারা? স্প্লিটাররা হলেন তারা যারা ফসিলের মধ্যে সামান্য একটু ভিন্নতা দেখলেই তাকে সম্পূর্ণ নতুন একটা প্রজাতি বলে ঘোষণা দেন। মানে তারা প্রজাতিগুলোকে ছোট ছোট ভাগে স্প্লিট করতে বা ভাগ করতে ভালোবাসেন। আর লুম্পাররা? অন্যদিকে লুম্পাররা মনে করেন একটা প্রজাতির ভেতরে নারী পুরুষ বা বয়সের কারণে অনেক রকম শারীরিক বৈচিত্র্য থাকতে পারে, তাই ছোটখাটো পার্থক্য মানে নতুন প্রজাতি নয়। তারা সব একসাথে লাম্প বা জমাট করতে চান। তাহলে কি এমন হতে পারে যে আমরা হয়তো প্রাচীন শিম্পাঞ্জিদের ফসিল ঠিকই পেয়েছি, কিন্তু ভুল করে সেগুলোকে মানুষের আদিপুরুষ বা হোমিনিন বলে দাবি করে বসে আছি? সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ কারণে আমাদের দুটো কনসেপ্ট খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, ক্ল্যাড এবং গ্রেড। ক্ল্যাড হলো এমন একটা ফ্যামিলি গ্রুপ যেখানে একটা সাধারণ পূর্বপুরুষ এবং তার থেকে আসা সমস্ত বংশধররা থাকে। এটা হলো প্রকৃত রক্তের সম্পর্ক। আচ্ছা, আর গ্রেড? আর গ্রেড হলো এমন প্রাণীদের গ্রুপ যারা হয়তো একদম আলাদা পূর্বপুরুষ থেকে এসেছে, কিন্তু একই রকম পরিবেশে থাকার কারণে তাদের শারীরিক গঠন একই রকম হয়ে গেছে। মানে ধরুন ডলফিন আর হাঙর, দুজনেরই পাখনার গঠন অনেকটা একরকম, কিন্তু ডলফিন স্তন্যপায়ী আর হাঙর মাছ। এরা আলাদা পূর্বপুরুষ থেকে এলেও জলের পরিবেশে থাকার কারণে দেখতে অনেকটা একরকম হয়ে গেছে। চমৎকার উদাহরণ। বিবর্তনের ভাষায় একে বলে হোমোপ্লাসি। যেমন ধরুন, শক্ত খাবার খাওয়ার জন্য পুরু দাঁতের এনামেল বিবর্তনের ধারায় একাধিকবার আলাদা আলাদা প্রজাতির মধ্যে তৈরি হতে পারে। তাই মাটির নিচে শুধু একটা পুরু এনামেলযুক্ত দাঁত দেখলেই চট করে বলে দেওয়া যায় না যে এই তো এটা আমাদেরই পূর্বপুরুষের দাঁত। ও, বুঝতে পেরেছি। হতে পারে সেটা অন্য কোনো বিলুপ্ত প্রাণীর দাঁত, যারা আমাদের মতোই শক্ত খাবার খেত। ঠিক তাই। বেশ, তাহলে এবার সেই ৮০ থেকে ৫০ লক্ষ বছর আগের সময়টাতে ফেরা যাক। শিম্পাঞ্জিদের সাথে আমাদের লাইনটা আলাদা হওয়ার ঠিক পরের সময়টা। বইতে পড়লাম সে সময় নাকি পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে শীতল হতে শুরু করেছিল। হ্যাঁ, আর সেই জলবায়ু পরিবর্তনই ছিল সবচেয়ে বড় গেম চেঞ্জার। জলবায়ু শীতল হতে থাকায় আফ্রিকার বৃষ্টিপাতে ক্ষরণ পাল্টে যায়। বিশাল সব ঘন বনভূমি কমতে শুরু করে এবং তার জায়গা নিতে থাকে সাভানা বা বিস্তীর্ণ খোলা তৃণভূমি। আর এই পরিবেশগত পরিবর্তনের চাপেই আমাদের প্রথম দিকের রহস্যময় পূর্বপুরুষরা মঞ্চে প্রবেশ করে। এই আদিম দাবিদার বা কন্টেন্ডার কারা ছিল? আমরা তো জানি মানুষের বিবর্তন মূলত পূর্ব আর দক্ষিণ আফ্রিকাতেই হয়েছে। এখানেই একটা বড় চমক আছে। এই সময় সবচেয়ে পুরনো যে ফসিলটা পাওয়া গেছে তার নাম সাহেলান্থ্রোপাস চাদেন্সিস। প্রায় ৭০ থেকে ৬০ লক্ষ বছর আগের এই ফসিলটা পাওয়া গেছে মধ্য আফ্রিকার চাদ দেশে। চাদ? কিন্তু চাদ তো পূর্ব বা দক্ষিণ আফ্রিকার চেনা জোন থেকে অনেক দূরে। তার মানে এরা শুধু একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল না, বরং অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল। এই সাহেলান্থ্রোপাস দেখতে কেমন ছিল? ওই যে একটু আগে ভার্চুয়াল অ্যানথ্রোপোলজির কথা বললাম, তার সাহায্যে এই ফসিলের মাথার খুলি বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে এর পেছনের অংশটা অনেকটা শিম্পাঞ্জির মতো, কিন্তু সামনের ভ্রুর হাড়গুলো বেশ ভারী আর মানুষের মতো। বাহ, একটা অদ্ভুত মিশ্রণ। হ্যাঁ, এরপর কেনিয়াতে পাওয়া গেছে প্রায় ৬০ লক্ষ বছর আগের ওরোইন টুগেনেন্সিস। এর উরুর হাড় বা ফিমার দেখে অনেক বিজ্ঞানী দাবি করেন এরা ২ পায়ে হাঁটত, তবে এটা নিয়ে এখনও বিতর্ক আছে। আচ্ছা, ইথিওপিয়াতে পাওয়া আর্ডিপিথেকাস নিয়ে যে এত কথা হয়, তাদের ব্যাপারটা কি? আর্ডিপিথেকাস, বিশেষ করে আর্ডিপিথেকাস র্যামিডাসের ফসিলগুলো প্রায় ৪৪ লক্ষ বছর আগের। এদের ক্ষেত্রে সবচেয়ে বড় আবিষ্কারটা ছিল ফোরেমেন ম্যাগনাম। এটি হলো মাথার খুলির নিচে সেই ছিদ্র যেখান দিয়ে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড মস্তিষ্কের সাথে যুক্ত হয়। ও, বুঝতে পারছি। যারা ৪ পায়ে হাঁটে, যেমন কুকুর বা শিম্পাঞ্জি, তাদের তো মেরুদণ্ড অনুভূমিক থাকে,
তাই এই ছিদ্রটা খুলির পেছনের দিকে থাকার কথা। ঠিক ধরেছেন, কিন্তু আরডিপিথেকাসের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলেন এই ছিদ্রটা খুলির পেছনের দিকে নয়, বরং অনেকটা তরার দিকে বা সামনের দিকে। এর মানে হলো তাদের মাথাটা সোজা হয়ে থাকা মেরুদণ্ডের ঠিক ওপরে বসানো ছিল, অর্থাৎ তারা দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটত। অসাধারণ! তাহলে কি তারা বনজঙ্গল ছেড়ে পুরোপুরি সাভানা বা খোলা মাঠে বাস করা শুরু করেছিল? না, পুরোপুরি সাভানাতে তারা তখনও যায়নি। ওই সময়ের মাটি আর অন্যান্য প্রাণীর ফসিলের রাসায়নিক বিশ্লেষণ করে বোঝা যায় তারা বনভূমি, নদী এবং ঘাসজমির একটি মিশ্র পরিবেশে থাকত, যাকে বিজ্ঞানীরা বলেন মোজাইক হ্যাবিট্যাট। তারা গাছেও চড়তে পারত, আবার মাটিতে নেমে দু পায়ে হাঁটতেও পারত। এরপর তো আমরা এমন এক হোমিনিনদের যুগে প্রবেশ করি যারা সন্দেহাতীতভাবে আমাদের আদি পুরুষদের কাতারে পড়ে, যদিও তারা পুরোপুরি মানুষের মতো নয়। আমি বিখ্যাত লুসির কথা বলছি, বিজ্ঞানের ভাষায় যার নাম অস্ট্রালোপিথিকাস আফারেন্সিস। প্রায় 40 থেকে 30 লক্ষ বছর আগের এই প্রজাতিটি নিশ্চিতভাবেই দুই পায়ে হাঁটত, তাই না? হ্যাঁ, লুসির কঙ্কাল আবিষ্কার মানব বিবর্তনের ইতিহাসে একটা বিশাল মাইল ফলক। কঙ্কালটা এতই ভালো অবস্থায় পাওয়া গিয়েছিল যে বিজ্ঞানীরা খুব সহজেই বুঝতে পেরেছিলেন এদের হাঁটার ভঙ্গি কেমন ছিল। যদিও তাদের উচ্চতা ছিল মাত্র 3 থেকে 4 ফুটের মতো, কিন্তু তারা দুই পায়ে হাঁটতে অভ্যস্ত ছিল। আর দুই পায়ে হাঁটার সবচেয়ে অকাট্য প্রমাণ তো তানজানিয়ার লায়েটলিতে পাওয়া সেই পায়ের ছাপগুলো। এটাকে আমি হলিউড ওয়াক অফ ফেমের সাথে তুলনা করতে চাই। হ্যাঁ, দারুণ বলেছেন। মানে ভাবুন, ভেজা আগ্নেয়গিরির ছায়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাচীন হোমিনিনরা তাদের পায়ের ছাপ রেখে যায়, আর সেই ছাই পরে জমে পাথর হয়ে তাদের আক্ষরিক অর্থেই অমর করে রেখেছে। একদম তাই। আর দক্ষিণ আফ্রিকাতে রেমেন ডাট যে টাউন চাইল্ড আবিষ্কার করেছিলেন, সেটাও কিন্তু এই অস্ট্রেলোপিথেকাস গোত্রেরই, যা ডারউইনের আফ্রিকান অরিজিন তত্ত্বকে দারুণভাবে সমর্থন করেছিল। আচ্ছা, আর এরপরই তো মঞ্চে আসে বিবর্তনের আরেকটা অদ্ভুত শাখা, প্যারা অ্যানথ্রোপাস। বইতে দেখলাম এদেরকে মেগাডন্স বলা হয়। এই মেগাডন্স নামটা শুনলেই কেমন বিশাল দাঁতওয়ালা কোনো প্রাণীর কথা মাথায় আসে। এরা কারা ছিল? এরা ঠিক তাই ছিল। এদের চোয়াল ছিল বিশাল, মুখের পেশি ছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী, আর চিবানোর দাঁতগুলো ছিল রীতিমতো দানব আকৃতির। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এই বিশাল দাঁত নিশ্চয়ইভাবেই শুধু শক্ত খাবার যেমন বাদাম, বীজ বা শক্ত শিকড় ভাঙার জন্য তৈরি হয়েছিল। দেখে তো সেটাই মনে হওয়ার কথা, কিন্তু আমরা তো জানি বিবর্তনে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। তাহলে এদের আসল খাদ্যাভ্যাস কি ছিল? এই প্রশ্নের উত্তর বের করতে বিজ্ঞানীরা স্টেবল আইসোটোপ অ্যানালাইসিস নামের একটা অবিশ্বাস্য পদ্ধতি ব্যবহার করেন। আইসোটোপ অ্যানালাইসিস মানে রাসায়নিক পরীক্ষা করে লাখ লাখ বছর আগে ডায়েট বের করা। এটা কিভাবে কাজ করে? বিষয়টা আসলে খুব মজার। আমরা যা খাই আমাদের শরীর তাদেই তৈরি হয়, এই কথাটা এখানে আক্ষরিক অর্থেই সত্যি। গাছপালার মধ্যে কার্বন গ্রহণের ভিন্নতা থাকে। যেমন ধরুন, গাছের পাতা বা ফলমূল এক ধরনের কার্বন আইসোটোপ শোষণ করে, আবার সাভানার ঘাস সম্পূর্ণ ভিন্ন ধরনের কার্বন আইসোটোপ শোষণ করে। আচ্ছা, এখন কোনো প্রাণী যদি সারা জীবন শুধু ঘাস খায়, তবে তার দাঁত আর হাড়ে সেই ঘাসের নির্দিষ্ট কার্বন সিগনেচার বা ছাপ থেকে যাবে। ওয়াও! তার মানে প্যারা অ্যানথ্রোপাসের দাঁতের ভেতরের কার্বন সিগনেচার দেখে বিজ্ঞানীরা বুঝতে পারলেন তারা কি খেত। ঠিক তাই। এবং অবাক করার মতো বিষয় হলো, আইসোটোপ বিশ্লেষণ এবং দাঁতের ওপরের আণুবীক্ষণিক দাগ বা মাইক্রোওয়্যার পরীক্ষা করে দেখা গেল তারা শুধু শক্ত বাদামই খেত না, তাদের খাদ্য তালিকায় প্রচুর ঘাস এবং সম্ভবত ঘাস খাওয়া প্রাণীর মাংসও ছিল। এরা অনেকটা আধুনিক বুশপিগের মতো, যা পেত তাই খেতে পারত। এটা সত্যিই দারুণ। আচ্ছা, এই প্যারা অ্যানথ্রোপাসদের পাশাপাশি তো হোমো গণের হোমিনিনদেরও দেখা মিলতে শুরু করে, যেমন হোমো হ্যাবিলিস, যাদের হ্যান্ডিম্যান বা দক্ষ মানুষ বলা হতো। আমি কোথাও পড়েছিলাম যে এদের মস্তিষ্কে ব্রোকাস এরিয়া ছিল বলে এরা নাকি কথা বলতে পারত। এটা কি সত্যি? একসময় বিজ্ঞানীরা ঠিক এমনটাই বিশ্বাস করতেন। মাথার খুলির ভেতরের ছাপ দেখে বিজ্ঞানীরা বুঝেছিলেন যে এদের ব্রোকাস এরিয়া বেশ উন্নত। যেহেতু আধুনিক মানুষের ব্রোকাস এরিয়া ভাষার সাথে যুক্ত, তাই ধরে নেওয়া হয়েছিল হোমো হ্যাবিলিস কথা বলতে পারত। কিন্তু এখন কি ধারণা বদলেছে? হ্যাঁ,
আধুনিক স্নায়ুবিজ্ঞান প্রমাণ করেছে যে ভাষার ব্যবহার এতটা সরল নয়। এটি মস্তিষ্কের আরও অনেকগুলো অংশের সাথে একটা জটিল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। তাই শুধু ব্রোকাস এরিয়া থাকলেই কথা বলতে পারত, এই ধারণাটি এখন ভুল প্রমাণিত হয়েছে। তাহলে বড় দাঁত আর ছোট শরীরের এই হোমিনিনদের থেকে কখন আমরা আধুনিক মানুষের মতো দেখতে হতে শুরু করলাম? লম্বা পা, বড় মস্তিষ্ক, এগুলো কবে এলো? এখানেই আসে হোমো এরগাস্টা। প্রায় ২০ লক্ষ বছর আগে এদের আবির্ভাব। এদের পা ছিল বেশ লম্বা, যা দীর্ঘ পথ হাঁটার এবং খোলা সাভানাতে দ্রুত দৌড়ানোর জন্যে একদম পারফেক্ট। মস্তিষ্ক খুব বেশি না বাড়লেও এদের শরীরের গঠন আধুনিক মানুষের মতো ছিল। আর এদের পেলভেস বা কোমরের হাড়ের আকার বলে দেয় যে এদের সন্তান জন্ম দেওয়া আগের হোমিনিনদের তুলনায় অনেক সহজ ছিল। কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ করে হলো কেন? হোমো এরগাস্টাররাই কি প্রথম রান্না করতে শিখেছিল? মানে রান্না করাটা কি আমাদের বিবর্তনের একটা বড় টার্নিং পয়েন্ট? রান্না করাটা ছিল আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। যদিও ইসরায়েলে প্রায় ৮ লক্ষ বছর আগে পাথরের চুল্লির পোক্ত প্রমাণ পাওয়া যায়, তবে হোমো এরগাস্টার হয়তো আরও অনেক আগেই আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার শুরু করেছিল। রান্না করা খাবারের ফলে খাবার নরম হয়ে যায়। এর ফলে খাবার চিবানো এবং হজম করার জন্য হোমিনিনদের অনেক কম শক্তির প্রয়োজন হতো। বুঝতে পেরেছি, মানে হজম করার কাজটা আগুনেই কিছুটা করে দিচ্ছে, ফলে বিশাল পাকস্থলী বা অন্ত্রের আর দরকার নেই। আর সেই বেঁচে যাওয়া শক্তি তখন মস্তিষ্কের দিকে প্রবাহিত হতে শুরু করে, তাই তো? একদম নিখুঁতভাবে ধরেছেন। হজমের শক্তি মস্তিষ্কে যাওয়ায় তাদের মস্তিষ্ক বড় হতে থাকে, আর খাবার চিবানোর পরিশ্রম কমে যাওয়ায় দাঁত ও চোয়ালের আকার ছোট হয়ে আসে। তারা দেখতে অনেকটা আমাদের মতোই হতে শুরু করে। এবং এই বড় মস্তিষ্ক আর লম্বা পা নিয়েই তারা প্রথম আফ্রিকা থেকে বেরিয়ে আসে। আমি জানি জর্জিয়ার ডোমানিসিতে প্রায় ১.৭ মিলিয়ন বছর আগের আদিম হোমিনিনের ফসিল পাওয়া গেছে। হ্যাঁ, আফ্রিকা থেকে বের হওয়ার পর হোমো ইরেক্টাস পুরো এশিয়ায় ছড়িয়ে পড়ে। ইউজিন ডুবোয়া জাভাতে বিখ্যাত জাভা ম্যান আবিষ্কার করেন, আর চীনে পাওয়া যায় পিকিং ম্যান। এই পিকিং ম্যানের ফসিলগুলো নিয়ে একটা বিশাল ঐতিহাসিক রহস্য আছে। তাই নাকি? কি রহস্য? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আগ্রাসনের হাত থেকে বাঁচানোর জন্য এই অমূল্য ফসিলগুলো যখন জাহাজে করে আমেরিকায় পাঠানো হচ্ছিল, তখন সেগুলো চিরতরে হারিয়ে যায়। আজও কেউ জানে না সেগুলো কোথায়। কি সর্বনাশ! এত বড় একটা আবিষ্কার হাওয়া হয়ে গেল। হ্যাঁ, প্রত্নতত্ত্বের ইতিহাসে এটি একটি বড় ট্র্যাজেডি। তবে সৌভাগ্যবশত হারানোর আগেই বিজ্ঞানীরা নিখুঁতভাবে সেগুলোর কাস্ট বা ছাঁচ তৈরি করে রেখেছিলেন, তাই গবেষণার কাজ খুব একটা ব্যাহত হয়নি। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে, মানে আমরা যদি বড় প্রেক্ষাপটের সাথে এর সংযোগ খুঁজি, হোমিনিনরা হঠাৎ আফ্রিকা ছেড়ে বেরিয়ে পড়ল কেন? শুধু কি তাদের পা লম্বা হয়ে গিয়েছিল বলে? না, মূল কারণটা ছিল পরিবেশ এবং খাদ্যের সন্ধান। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার তৃণভূমি যখন আরও শুষ্ক হতে থাকে, তখন খাদ্যের উৎস কমতে শুরু করে। নিজেদের টিকিয়ে রাখার তাগিদেই তারা বাধ্য হয়ে নতুন ভূখণ্ড এবং নতুন শিকারের খোঁজে পা বাড়ায়। এতক্ষণের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, আমাদের বিবর্তন কোনো সোজা রাস্তা নয়, যেখানে একজন পূর্বপুরুষ সুন্দরভাবে আরেকজনের হাতে রিলে রেসের ব্যাটন তুলে দিয়েছে। এটি অসংখ্য ডালপালাযুক্ত একটা ঝোপের মতো। একদমই তাই। অনেক প্রজাতি একই সময়ে পৃথিবীতে পাশাপাশি বিচরণ করেছে, ভিন্ন ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিবর্তনের এই বিশাল গাছে শুধু একটি ডাল, অর্থাৎ আমরা টিকে আছি। যারা শুনছেন তাদের জন্য এটা মনে রাখা জরুরি যে আমাদের শরীরের প্রতিটি হাড়, আমাদের সোজা হয়ে হাঁটার ক্ষমতা, এমনকি রান্না করে খাওয়ার অভ্যাস, এই সব কিছুই লক্ষ লক্ষ বছরের ট্রায়াল অ্যান্ড এরর এবং প্রকৃতির অসীম খেয়ালের ফসল। এবং এই পুরো যাত্রায় প্রকৃতির যে জিনিসটা সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে তা হলো জলবায়ু পরিবর্তন। অক্সিজেন আইসোটোপ দিয়ে পরিমাপ করে আমরা দেখেছি কিভাবে ৩০ লক্ষ বছর আগে পৃথিবীর দীর্ঘমেয়াদী শীতল হওয়া এবং বরফ যুগের চক্রগুলো আমাদের বিবর্তনকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে। ঠিক আজকের আলোচনার শেষে দাঁড়িয়ে আমি একটি নতুন চিন্তার উদ্রেককারী প্রশ্ন রাখতে চাই। আমরা জানলাম প্রকৃতির বিশাল এবং ধীর গতির জলবায়ু পরিবর্তনগুলো আমাদের পূর্বপুরুষদের সোজা হয়ে হাঁটতে, নতুন খাবার খুঁজতে এবং পরিশেষে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে বাধ্য করেছিল।
বর্তমানে আমরা আধুনিক মানুষেরা নিজেদের সৃষ্ট যে অবিশ্বাস্য দ্রুত জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, তা কি ভবিষ্যতে আমাদের প্রজাতিকে সম্পূর্ণ নতুন কোনো বিবর্তনের দিকে ঠেলে দেবে? প্রকৃতি কি আমাদের জন্য নতুন কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? এটি সত্যি খুব গভীর একটা প্রশ্ন। বিবর্তন কখনো থেমে থাকে না, আর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াই হলো টিকে থাকার একমাত্র শর্ত। দেখা যাক ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায়। বিজ্ঞান সবসময় আমাদের নিখুঁত উত্তর দেয় না, এক্স-রে মেশিনের মতো সবকিছু স্পষ্ট করে দেখায় না। কিন্তু এই ঘোলাটে ইতিহাস ঘাঁটতে ঘাঁটতেই আমরা নিজেদের সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারি। আশা করি আজকের এই সোর্স অ্যানালাইসিস আপনাদের কৌতূহলকে আরও কিছুটা উস্কে দিয়েছে। নিজেদের শেকড়ের সন্ধানে প্রশ্ন করতে থাকুন আর আবিষ্কারের এই আনন্দ উপভোগ করুন। বিদায়। বিদায়।